চলুন আজ আমরা ডুব দিই বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক গভীর গল্পে। এটা ক্ষমতার লোভ আর এক অভিশপ্ত আত্মার কাহিনী। আমরা এমন এক অন্ধকার জগতে ঢুকতে চলেছি যেখানে কোনটা দানব আর কে বা শিকার সে ফারাকটা করাই মুশকিল হয়ে যাবে। এই পুরো গল্পটার কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন, আচ্ছা এমন কি হতে পারে যখন একজন দানবই আসলে শিকার? এই প্রশ্নটা মাথায় রাখলেই দেখবেন গল্পের ভেতরে নৈতিক জটিলতাগুলো এক এক করে আমাদের সামনে খুলতে শুরু করবে। তো গল্পের শুরুটা হচ্ছে ভৈরবকে দিয়ে, একজন যুবক যে কিনা আধ্যাত্মিক পথের খোঁজে আছে। আর তখনই তার আলাপ হয় তিলকনাথের সাথে, এক রহস্যময় কাপালিক। তিলকনাথের ব্যক্তিত্বে এমন একটা জাদু ছিল যে ভৈরব সাথে সাথে তার শিষ্য হয়ে যায়। কিন্তু সে বেচারা তখনও জানত না যে এটা আসলে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রথম ধাপ। ভৈরব কি বলেছিল জানেন? বলেছিল, 6 বছর ধরে আমি একজন সত্যিকারের গুরু খুঁজছি, আমাকে আপনার শিষ্য বানান, আমি সেবা করব। এই কথাগুলো থেকেই বোঝা যায় সে কতটা সরল আর আধ্যাত্মিক জ্ঞানের জন্য কতটা মরিয়া ছিল। আর ঠিক এই সরল বিশ্বাসটাকেই কাজে লাগিয়ে তাকে ঠেলে দেওয়া হয় এক গভীর অন্ধকারের দিকে। আর এতেই তার এই যাত্রাটা আরও মর্মান্তিক হয়ে ওঠে। বেশিদিন অপেক্ষা করতে হয়নি, তিলকনাথ খুব তাড়াতাড়ি তার আসল মুখোশটা খুলে ফেলে। ভৈরবকে সে তার প্রথম বড় কাজটা দেয়। আর কাজটা শুনলে অবাক হবেন, শুধু অদ্ভুতই ছিল না, ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর। আর এই কাজের আড়ালেই লুকিয়েছিল তিলকনাথের আসল কালো উদ্দেশ্য। তো কাজটা কি ছিল দেখুন, রীতিমতো একটা ভয়ঙ্কর আচারের ধাপ এগুলো। ভৈরবকে বলা হলো এমন একটা মা শালিক পাখি ধরে আনতে হবে যার ঠিকঠাক 4টে সদ্যজাত ছানা আছে। এরপর কি করতে হবে? সেই মা পাখিটাকে পুড়িয়ে ছাই বানাতে হবে। ভাবা যায়, এই ছাইটাই ছিল এক মারাত্মক অশুভ শক্তির চাবিকাঠি। এই নিষ্ঠুর কাজটা যেন গল্পের ওপর একটা কালো ছায়া ফেলে দিল। কিন্তু কেন এই ছাই? এর আসল উদ্দেশ্যটা কি সেটা আমরা খুব তাড়াতাড়ি জানতে পারব। কিন্তু এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। ভৈরবের ভাগ্যটাকে সম্পূর্ণ অন্যদিকে টেনে নিয়ে যায়। তার যাত্রাপথে হঠাৎ করে আবির্ভাব হয় এক রহস্যময় আগন্তুকের। আর সেই আগন্তুকই তাকে পথ দেখায় রামচন্দ্রপুর নামের এক অভিশপ্ত গ্রামের দিকে। এই সাক্ষাৎটা ভৈরবের যাত্রার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। লোকটা যেন কোত্থেকে উদয় হলো। সে ভবিষ্যৎবাণী করল যে রামচন্দ্রপুর গ্রামের মানুষকে এক বিরাট বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব নাকি ভৈরবেরই। শুধু তাই নয়, সে ভৈরবের হাতে একটা অদ্ভুত গাছের ডাল ধরিয়ে দিয়ে হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। আর এই ডালটাই কিন্তু পরে ভৈরবের রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। তো ভৈরব যখন রামচন্দ্রপুরের সেই জমিদারের বাড়িতে পা রাখল, সাথে সাথেই সে একটা তীব্র দমবন্ধ করা অশুভ শক্তির উপস্থিতি টের পেল। মনে হচ্ছিল বাড়ির প্রত্যেকটা কোণায় যেন ভয় আর অভিশাপ জমে আছে। আর তখনই সে বুঝে গেল এই পরিবার একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির মুখে পড়তে চলেছে। আর এখানেই গল্পের আসল টুইস্ট। ভৈরব যখন সেই তথাকথিত দানবের মুখোমুখি হয়, তখন এমন এক সত্যি তার সামনে আসে যা তার আনুগত্য, তার বিশ্বাস সবকিছুকে একেবারে নাড়িয়ে দেয়। মাঝরাত, হোম শুরু হতেই ঘরের বাতাসটা কেমন যেন ভারী হয়ে গেল। আর ঠিক তখনই আবির্ভাব হলো এক ভয়ঙ্কর পিশাচিনীর। হিংস্রভাবে সে ভৈরবের দিকে এগিয়ে আসছিল আক্রমণ করার জন্য। কিন্তু সেই রহস্যময় গাছের ডালটা তাকে থামিয়ে দিল। ডালটা থেকে একটা ঐশ্বরিক আলো বেরিয়ে পিশাচিনীকে আটকে ফেলল। আর এখানেই একটা যুদ্ধের বদলে একটা অসম্ভব আলোচনার সুযোগ তৈরি হলো। আর ঠিক তখনই আসল সত্যিটা সামনে এলো। পিশাচিনী বলে উঠল, আমি রাজেশ্বরী, রাজবংশের কন্যা। এই মানুষগুলোকে আমি নিজের ইচ্ছায় মারিনি। ভাবুন একবার, এই একটা কথাতে পুরো ছবিটা পাল্টে গেল। পিশাচিনী আর দানব রইল না, হয়ে উঠল এক ট্র্যাজিক চরিত্র। হরর সাহিত্যে এই ধরনের চরিত্রকে কিন্তু একটা বিশেষ নামে ডাকা হয়, সিম্প্যাথেটিক মনস্টার বা সহানুভূতিশীল দানব। মানে যখন ভিলেনের জন্য আমাদের ঘৃণা নয়, বরং সহানুভূতি হয়। চলুন একবার রাজেশ্বরীর মর্মান্তিক অতীতটা শুনে আসি। বহু বছর আগে রাজেশ্বরী আর তার বোনকে এক লোভী রাজা খুন করে। তাদের প্রতিশোধের আগুনে জ্বলা আত্মাকে বন্দি করে ফেলে কালীচরণ নামের এক তান্ত্রিক। আর কিভাবে বন্দি করে জানেন? তাদের সোনার নুতুর চুরি করে।
সেই নুপুরই হয়ে ওঠে তাদের আত্মাকে দাস বানানোর যন্ত্র। আর এখন কালীচরণেরই শিষ্য সেই তিলকনাথ ওই নুপুর ব্যবহার করে রাজেশ্বরীকে নিয়ন্ত্রণ করছে। তাহলে দুজনের উদ্দেশ্যটা একবার দেখুন। একদিকে রাজেশ্বরী, একজন খুন হওয়া রাজকন্যা যে শুধু ন্যায় বিচার আর মুক্তি চায়, তার সব কাজে জোর করে করানো হচ্ছে একটা অভিশপ্ত বস্তুর মাধ্যমে। আর অন্যদিকে তিলকনাথ, একজন বঞ্চিত ছেলে যে নিজের সামান্য প্রতিশোধ আর লোভের জন্য সবকিছু করতে পারে। একজন চাইছে মুক্তি, আরেকজন চাইছে ক্ষমতা, পুরোই সাদা আর কালো। এবার গল্পটা একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। ভৈরব এখন সব সত্যিটা জানে। সে তার গুরুর কাছে ফিরে যাচ্ছে এমন একটা সিদ্ধান্ত নিতে যা সবার ভাগ্য ঠিক করে দেবে। আর ঠিক তখনই তিলকনাথ ফাঁস করে সেই শালিক পাখির ছাইয়ের আসল রহস্য। ওটা আসলে একটা রিমোট কন্ট্রোলের মতো। ওই ছাই দিয়ে সে রাজেশ্বরীর আত্মাকে একই সময় দুটো আলাদা জায়গায় পাঠাতে পারত। মানে তার ধ্বংস করার ক্ষমতাকে সে দ্বিগুণ করতে চেয়েছিল। তার প্ল্যান ছিল দুটো পরিবারকে একবারে শেষ করে দেওয়া। কি সাংঘাতিক, তাই না? দৃশ্যটা ভাবুন, মাঝরাত, শ্মশান, চূড়ান্ত মুহূর্ত। তিলকনাথ পিশাচিনীকে ডেকেছে। এবার সে ভৈরবের দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, ভৈরব, ওই পুটলিটা আমাকে দে, নইলে আমরা দুজনেই শেষ হয়ে যাব। তার গলায় তখন আর আগের সেই আত্মবিশ্বাস নেই, আছে শুধু ভয় আর আকুতি। কিন্তু ভৈরব একদম শান্ত, দৃঢ় গলায় সে উত্তর দেয়, আমি ওই ছাই নদীর জলে ভাসিয়ে দিয়েছি। এটা শুধু তার গুরুর বিরুদ্ধে একটা বিদ্রোহ ছিল না, এটা ছিল এক প্রতীকী শুদ্ধিকরণ। একবার ভাবুন, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য কি পরিমাণ মানসিক শক্তির প্রয়োজন। ভৈরব জেনে শুনে তিলকনাথের সবচেয়ে বড় অস্ত্রটাই নষ্ট করে দিল। আর যে মুহূর্তে পিশাচিনী বুঝতে পারল যে তাকে নিয়ন্ত্রণ করার কৌশলটা ভেলে গেছে, তার সমস্ত শক্তি যেন এক মুহূর্তে তার কাছে ফিরে এলো। সে আর দুটো ভাগে বিভক্ত নয়, সে এখন সম্পূর্ণ। তার বিজয়ের গর্জনে গোটা শ্মশানটা থরথর করে কেঁপে উঠল। কিন্তু এরপর কি হলো? ভৈরবের এই সিদ্ধান্তের দাম কে দিল? চলুন দেখে নি গল্পের শেষটা, আর ভৈরব কিভাবে তার নিজের আধ্যাত্মিক পথের শেষ খুঁজে পেল। মুক্ত পিশাচিনীর ক্রোধ ছিল আগুনের মতো। একটা কালো ছায়া এগিয়ে এসে চিৎকার করতে থাকা তিলকনাথকে গ্রাস করে ফেলল। আর তারপর রাতের নিস্তব্ধতা ভেঙে শুধু একটা হাড় ভাঙার কড়াচ শব্দ। এক মুহূর্তে বিচার সম্পন্ন হলো। কিন্তু ভৈরবের কাজ তো এখানেই শেষ নয়। সে বুঝতে পারছিল রাজেশ্বরীকে মুক্ত করে দেওয়াটাই সব নয়, এখন এই নিয়ন্ত্রণহীন শক্তিশালী আত্মার দায়িত্ব তারই। গুরুর বিরুদ্ধে গিয়ে সে যে বিরাট ঝুঁকিটা নিয়েছে, এবার তার ফল ভোগ করার পালা। আর ভৈরবের শেষ কাজটা ছিল নিয়ন্ত্রণের নয়, ছিল সত্যিকারের মুক্তির। সে সেই অভিশপ্ত সোনার নুপুর দুটো খুঁজে বের করে আর ছুঁড়ে ফেলে দেয় পবিত্র হোমের আগুনে। একটা শেষ তীব্র আর্তনাদের সাথে রাজেশ্বরীর আত্মা চিরতরে মিলিয়ে যায়। পার্থিব যন্ত্রণা থেকে সে মুক্তি পায় ঠিকই, কিন্তু এই মুক্তির জন্য ভৈরবকে এক প্রকাণ্ড মানসিক বোঝা সারা জীবনের জন্য নিজের কাঁধে তুলে নিতে হয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় এসে দাঁড়ালো? ভৈরব একটা আত্মাকে মুক্তি দিল, কিন্তু তার জন্য একজন হত্যাকারীকেও তো ছেড়ে দিল। এমন ভয়ঙ্কর হিংসার উপর দাঁড়িয়ে কি কোনো ধার্মিক কাজ হতে পারে? এই গল্পের নৈতিকতা কিন্তু সাদা কালো নয়, একদম ধূসর। আর এটাই আমাদের ভাবতে বাধ্য করে যে ন্যায় বিচার আর মুক্তির আসল মানেটা ঠিক কী। বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।